হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু লার্ন কম্পিউটার একাডেমি। রিয়াক্ট জেএসএ সিরিজের আরও একটা ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি। গত ভিডিও পর্যন্ত আমরা স্ক্রিনে যতটুকু দেখতে পাচ্ছেন ততটুকু কাজই করেছিলাম। মানে আমরা একটা রিটার্ন করেছিলাম এখান থেকে একটা ডিভ। সেই ডিভের মধ্যে H1 প্যারাগ্রাফ অ্যাঙ্কার, ব্যাস এতটুকুই ছিল। আর আমি গত ভিডিওতে সমস্ত কিছু ডিসকাস করেছি। আমি এই ট্যাগটা এখানে কিভাবে লিখতে পারছি, এখানে এই ব্র্যাকেটের মানে কি, এটা গ্রুপিং করা হচ্ছে, তো কেন এটা করতে হয়। তো গত ভিডিওটা যেটা আছে সেটা যদি না দেখে থাকেন, আগে বলবো যে সেই ভিডিওগুলো দেখে আসুন, তারপরে এই ভিডিওটা আসুন। এখন আমি যে প্রজেক্টটা এখানে কাজ করছি, আমরা সবেমাত্র শেখা শুরু করেছি। তো সেই জন্য আমি সিডিএন ইউজ করছি। তো সিডিএন কিভাবে কাজ করছে, সিডিএন ইউজ করে কিভাবে আপনিও কাজ করতে পারেন। আমরা কি সিডিএন দিয়েই কাজ করে যাব কন্টিনিউয়াসলি? একদমই না। ভবিষ্যতে প্রপার সেট আপ করে প্রোডাকশনে কাজ করব। কেন আমরা সিডিএন ইউজ করছি সেগুলো আমি কিন্তু গত ভিডিওতে আলোচনা করেছি। তো এই ভিডিওটাই যদি আপনি আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকেন, তো আমি বলবো যে এটা যেহেতু একটা সিরিজ, তো পরপর স্টেপ বাই স্টেপ 1 2 3 যেভাবে সাজানো আছে আমাদের সিরিজটা, সেইভাবেই ফলো করুন। তাহলে আপনি ক্লিয়ার কনসেপ্টটা বুঝতে পারবেন। আর র্যান্ডামলি যদি এই ভিডিওতে এসে পড়েন, তো সেক্ষেত্রে আপনার ক্ষেত্রে একটু বোঝাটা মুশকিল হবে। তো সেই জন্য আগে আমি ইনফরমেশনটা দিয়ে রাখলাম। তো কাইন্ডলি আমাদের প্লে লিস্টটা ফলো করুন। ওকে, এবার আমরা আজকে ভিডিও শুরু করছি। তো আপনারা যারা ছিলেন পরপর 3টে ভিডিও দেখেছেন, তো তাদের জন্য এটা বোঝা খুব একটা বেশি কঠিন হবে না, খুব সহজ সরলভাবে বুঝতে পারবেন, যেহেতু আপনারা ফলো করেছেন আমাদের 3টে ভিডিও। তো আজকে আমরা এগিয়ে চলছি। গত ভিডিও পর্যন্ত আমরা জাস্ট এই 3টে ডিপকে ফেরত এনেছিলাম। একটা ডিপ, তার মধ্যে 3টে এলিমেন্ট ছিল, তো সেটাকে আমরা ফেরত নিয়েছিলাম। আর একটা জিনিস আমরা দেখতে দেখতে শেষ পর্যন্ত আমাদের দেখা হয়নি, কারণ সময়ের একটু অসুবিধা ছিল। সেই জিনিসটা হলো, আমরা একটা কিছু কনসোল করার চেষ্টা করেছিলাম, কিন্তু আমরা সেটাকে খুঁজে পাইনি। যে অ্যাকচুয়ালি যেটা জানতে চাইছিলাম, যে এই রুটের মধ্যে রেন্ডার বলে একটা কিছু মেথড আছে, সেটা আমরা খোঁজার চেষ্টা করেছিলাম। তো সেটাকে আমরা যদি কনসোলে যাই, আপনারা যদি ট্রাই করে থাকেন তাহলে তো খুবই ভালো। তো আমি দেখিয়ে দিচ্ছি যে কোন বিষয়টার কথা বলছি। এখানে এসে দেখুন, অনেক বেশি কনসোল লগের মধ্যে মেসেজ চলে এলে একটু ডিফিকাল্ট হয় পড়াটা। এখানে দেখুন প্রোটোটাইপ বলে কিছু একটা আছে, ডান দিকে অবজেক্ট, এখানে দেখুন রেন্ডার নামে একটা কিছু আছে, একটা ফাংশন। আর এর মধ্যে চিলড্রেন রয়েছে একটা। তো এখানে হয়তো আমি যখন মাউস নিয়েছি দেখতেই পাচ্ছেন এর ভিতরে কোডটাকে কিভাবে ওরা সাজিয়ে রেখেছে রেন্ডারটা, সেখানে কোডটা আপনি দেখতে পাচ্ছেন এখানে। ব্যাস আমি এটা কালকে খোঁজার চেষ্টা করেছিলাম গত ভিডিওতে, কিন্তু আমি তাড়াহুড়োর জন্য সেটাকে আমি খুঁজে পাইনি। সেই জন্য আমি পরে দেখে নিয়েছি, তো এটাকে দেখিয়ে দিলাম। আচ্ছা, এবার আমাদের মেন ফোকাস হলো, এইটা তো লিখেছি সব ঠিক আছে। আজকে আমরা দেখবো যে ভ্যারিয়েবল আমরা এখানে কিভাবে ইউজ করতে পারি। তো ভ্যারিয়েবল ইউজ করার জন্য আমাকে ডেফিনেটলি ভ্যারিয়েবল তো বানাতে হবে। তো আমরা ফাংশনের মধ্যে ভ্যারিয়েবল বানাতে পারি, এটা তো খুব সহজ বিষয়। আর এটা রেন্ডারের জন্য হচ্ছে, এটা আমাদের সামনে না থাকলেও হবে। আমি কিন্তু এই ফাংশনের ভিতরে আছি, ঠিক আছে, এটা খেয়াল রাখবেন। আমি ফাংশনের বাইরে যাচ্ছি না, আমি কিন্তু ফাংশনের ভিতরে আছি। তো এই ফাংশনের ভিতরে এসে আমরা কনস্ট লিখে একটা ভ্যারিয়েবল বানাচ্ছি। আমরা যে সাবজেক্টটা শিখছি, তো আমি লিখতে পারি যে সাবজেক্ট ইকুয়ালস টু, আমরা রিয়াক্ট শিখছি, তো এটাকে কোটেশনের মধ্যে আমি রিয়াক্ট লিখে দিলাম। ঠিক আছে, এখন এই রিয়াক্টটাকে আমাদের এখানে প্রিন্ট করতে হবে। তো আমি এখানে হার্ড কোড করে রেখেছি যে হ্যালো রিয়াক্ট। তো তার বদলে আমি এখানে এই সাবজেক্টটাকে পাস করব। তো সেটা আমি কিভাবে লিখবো, আমি এখানে যদি সাবজেক্টটাকে লিখে দিই তাহলে দেখবেন যে হ্যালো সাবজেক্ট এখানে প্রিন্ট হয়েছে। তো জেনারেলি কি করে, রিয়াক্টের যে এই যে যে ফাংশনটা রয়েছে না, যেটা রিটার্ন হচ্ছে, এগুলো সমস্ত কিন্তু স্ট্রিং হিসাবেই এখান থেকে পাস হয়, সমস্ত কিছু স্ট্রিং হিসাবেই এটাকে দেখে। তো আমাকে যদি কোনো এরকম স্ট্রিং এর মধ্যে কোনো জাভা স্ক্রিপ্টের জিনিস, এই যে ভ্যারিয়েবলটা, এই ভ্যারিয়েবলটা তো ডেফিনেটলি জাভা স্ক্রিপ্টের জিনিস। তো আমাকে যদি কোনো জাভা স্ক্রিপ্টের ভ্যারিয়েবল এখানে পাস করতে হয়, তাহলে আমাকে এই এখানে এরকম সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে এটাকে লিখতে হবে। আমি যদি এরকম সেকেন্ড বা কার্লি ব্র্যাকেটের মধ্যে লিখি, তো সেটাকে জাভা স্ক্রিপ্ট একটা ভ্যারিয়েবল হিসাবে এখানে গণ্য করবে। এখন বিষয় হলো, এখানে চেঞ্জ করলে কি এই ভ্যারিয়েবলটার যে ভ্যালুটা সেটা কি চেঞ্জ হবে? অবভিয়াসলি ভ্যারিয়েবল যেভাবে কাজ করে, নর্মাল ভ্যারিয়েবল সেরকম। হয়তো এটা দেখে আপনার একটু চেনা চেনা মনে হচ্ছে যে আমরা তো সেরকম যেমন ইন্টারপোলেশন করতাম না, টেমপ্লেট লিটারাল ব্যাকটিকের মতো, অনেকটা ওরকম। এখানে কোন জিনিসটা মিসিং, এখানে ডলার সিম্বলটা দিতাম, মনে আছে? টেমপ্লেট লিটারাল নিশ্চয়ই আপনারা জানেন। তো সেই ডলার সিম্বলটা মিসিং আছে, আর ব্যাকটিক যেটা দিতাম সেটা। তো এখানে কি সেই জিনিসগুলো ইউজ হবে না? একদমই কি ইউজ করবো না ব্যাকটিক,
ডলার সিম্বল, ইন্টারপোলেশন, এই সমস্ত কনসেপ্ট ডেফিনেটলি আমরা এখানে ইউজ করতে পারবো, কারণ ওটা জাভাস্ক্রিপ্টেরই জিনিস। তো এখন আমরা রিয়াক্টের মাধ্যমে এই যে কনসেপ্টটা এটা যেটা ইউজ করছি, সেটা কিন্তু রিয়াক্টের সিনট্যাক্স বলতে পারি, যে আমরা একটা ভ্যারিয়েবলকে এইভাবে পাস করতে পারি। এখন এরকম শুধু নর্মাল ভ্যারিয়েবল পাস করতে পারি এমন নয়, আমরা কিন্তু এরকম যদি থার্ড ব্র্যাকেট এই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আরও যদি কিছু লিখতে চাই তো সেটাও আমরা এখানে লিখতে পারি। যেমন আমাকে যদি বলা হয় যে এখানে যোগ বিয়োগ করে দেখাতে, তাহলে কিন্তু আমরা এটা খুব সহজেই, দেখুন কত ইজি, যে আমি এখানে যদি সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে এটা লিখে দিই, তাহলে এখানে দেখুন 2+2 এরকম লিখলাম, তারপরে ইকুয়ালস টু 4। দেখছেন কত কত ইজিলি আমরা কিন্তু এখানে ক্যালকুলেশন করতে পারছি। তো আমরা যখনই কোনো জাভাস্ক্রিপ্ট রিলেটেড বা ক্যালকুলেশন রিলেটেড কাজ করব, জাভাস্ক্রিপ্টের ভ্যারিয়েবল কোনো কিছু লিখতে চাইবো, আমরা সিম্পল ভ্যারিয়েবলটাকে বানাবো, ভ্যারিয়েবলটা বানিয়ে এরকম সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে পাস করে দেবো, তো সেটা ক্যালকুলেশন হয়ে যাবে। তো আমরা দেখে নিলাম যে নাম্বার নাম্বার দিয়ে যোগ বিয়োগ করাও শিখলাম। এখন ডেফিনেটলি আমি যদি এখানে কনস্ট লিখে কোনো একটা লিখি, সাপোজ num1 ইকুয়ালস টু 100, তো সেটাকে যদি আমি এখানে প্রিন্ট করাতে চাই, তাহলে আমাকে সিম্পল এখানে লিখতে হবে যে num1 ব্যাস, তাহলে আমার কিন্তু সেটা প্রিন্ট হয়ে যাবে। ঠিক আছে। আর প্রিন্ট আমরা স্ট্রিং যেমন প্রিন্ট করতে পারলাম, নাম্বারও তেমন প্রিন্ট করতে পারবো। তাহলে এখন মনে হতে পারে যে স্ট্রিং নাম্বার সব কিছুই তো হলো, তাহলে নিশ্চয়ই বুলিয়ানও প্রিন্ট করতে পারবো। তো আমি যদি এখানে লিখে দিই যে কনস্ট, এখানে লিখলাম যে সাপোজ স্ট্যাটাস ইকুয়ালস টু ট্রু, এরকম স্ট্যাটাস ইকুয়ালস টু ট্রু লিখলাম। এখন এই স্ট্যাটাসটা যেটা আমি কি এটা এখানে লিখতে পারি, এরকম স্ট্যাটাস, এটা আমি কি লিখতে পারি? তো আমি স্ট্যাটাস লিখেছি ঠিকই, কিন্তু এখানে প্রিন্ট হয়নি, আবার কোনো এররও আসেনি। তো আমাদের খেয়াল রাখতে হবে যে আমরা যখন স্ট্যাটাস যখন কোনো কিছু লিখছি, মানে যেখানে ট্রু ফলসের কনসেপ্ট আসছে, স্ট্যাটাস নয় মানে ট্রু ফলসের যখন হিসাব নিকাশ চলছে, তো সেক্ষেত্রে মনে রাখতে হবে যে ট্রু ফলস কিন্তু প্রিন্ট হয় না। কারণ ট্রু ফলস জেনারেলি 1 আর 0 হিসাবে এখানে গণ্য হয়, তো সেই জন্য এটা কিন্তু প্রিন্ট হয় না। আমরা এই ট্রু ফলসের মাধ্যমে আমরা কিন্তু কন্ডিশনালি কোনো কিছু প্রিন্ট করাতে পারি। তো এই যে কন্ডিশন যেটা, সেটা যেমন টার্নারি মেথড কোনটা, যেমন ইফ এলস এর অল্টারনেটিভ সিনট্যাক্স, এটা ডেফিনেটলি আপনাদের জানা আছে। তো আমরা এই যে সেকেন্ড ব্র্যাকেট যেটা আছে, এই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে কিন্তু আমরা সেই টার্নারি মেথড ইউজ করতে পারি। তো সেটা কিভাবে, আমরা যদি এখানে একটা কোশ্চেন মার্ক দিই, কোশ্চেন মার্ক দেওয়া মানে হলো এই কোশ্চেনটা যদি ট্রু হয়, তাহলে আমরা এখানে লিখতে পারি যে অ্যাক্টিভ। ঠিক আছে। আর আদারওয়াইজ কোলন দিয়ে আমরা লিখতে পারি ইনঅ্যাক্টিভ, এরকম। ওকে। তো এখন কি দেখাচ্ছে এখানে অ্যাক্টিভ, কারণ কারণ স্ট্যাটাসটা হলো ট্রু আছে। আমি যদি এখন এটাকে ফলস করে দিই, তাহলে এটা আমার কিন্তু ইনঅ্যাক্টিভ হয়ে যাবে। দেখছেন কত সহজে আমরা এই কাজটা করে ফেলতে পারছি। আর এটা যদি আমাদের জাভাস্ক্রিপ্টে মানে ভ্যানিলা জাভাস্ক্রিপ্টের মাধ্যমে করতে হতো, তাহলে কিন্তু বেশ অনেকটাই লেখালেখি করতে হতো আমাদের। এখন এটা তো ঠিক আছে যে স্ট্রিং গেল, নাম্বার গেল, বুলিয়ানও হয়ে গেল, তাহলে অ্যারে, হ্যাঁ আমরা অ্যারেটাকে কিন্তু এইভাবে প্রিন্ট করতে পারি। সাপোজ আমার কাছে কিছু ফেভারিট কালার্স আছে, সেই কালার্সটা আমার কাছে এরকম অ্যারে আছে, তো আমি লিখে দিলাম রেড, রেড, তারপরে হলো RGB, অ্যাকচুয়ালি আমি সেটাই লিখতে চাইছি, আর গ্রিন আর ব্লু। ঠিক আছে, এখন এটাকে আমি প্রিন্ট করতে চাইছি। তো এখানে এসে আরেকটা পি ট্যাগ নিয়ে নিলাম। পি ট্যাগ নেওয়ার পরে আমি এখানে এসে প্রিন্ট করতে চাইলাম যে সাপোজ এখানে কালার্স দেখছি যে মাই ফেভারিট কালার্স, এরকম কালার্স প্রিন্ট করিয়ে দিলাম। ঠিক আছে। এবার হয়তো খেয়াল করে দেখছেন যে এই যে অ্যারে আমি যেটা বানিয়েছিলাম, সেই অ্যারেটা কিভাবে প্রিন্ট হয়েছে, রেড, গ্রিন, ব্লু পরপর। তো এটা কি হয়, যখন আমরা কোনো অ্যারে লিখি, তো সেই অ্যারেটাকে স্ট্রিংয়ে কনভার্ট করে ফেলে, স্ট্রিংয়ে কনভার্ট করে তারপর সেটা কিন্তু প্রিন্ট হয়ে যায়। এখন ডেফিনেটলি আমরা এটা হয়তো স্ট্রিংয়ের মতো প্রিন্ট করব না, আমরা সেটা লিস্ট আকারে হয়তো দেখাবো, বা অন্য কোনোভাবে আমরা ইউআইতে সাজাবো। তো সেটা করার জন্য কিন্তু আমাদের লুপের প্রয়োজন হবে। তো আজকে আমরা কোনো অ্যারের উপরে লুপ চালাচ্ছি না, আজকে আমরা দেখছি যে সিম্পল কিভাবে ভ্যারিয়েবল নিয়ে আমরা খেলতে পারি। ঠিক আছে, ভ্যারিয়েবল আমরা কিভাবে প্রিন্ট করাতে পারি সেটা। তো আরেকটা জিনিস আমরা তাহলে শিখে গেলাম যে কিভাবে অ্যারে প্রিন্ট করতে হয়। ওকে। আচ্ছা, এই অ্যারেটা কিসে কনভার্ট হয়েছে, এটা কিন্তু সিম্পল একটা স্ট্রিং এ কনভার্ট হয়ে গেছে, যতগুলো এলিমেন্ট আছে সব স্ট্রিং এ কনভার্ট হয়েছে।
তাহলে আরেকটা জিনিস পড়ে থাকলো, সেটা হলো আমাদের অবজেক্ট। তো অবজেক্টটা বানানোর আগে আমি আরেকটা জিনিস দেখাতে চাইছি, যে আমরা যদি এখানে কোনো এই যে বাটনটা বানিয়েছি, এই বাটনটাকে আমরা যদি একটু সুন্দর দেখতে বানাতে চাই, তাহলে ডেফিনেটলি আমাদের এখানে কিন্তু সিএসএস লিখতে হবে। তো সেক্ষেত্রে আমরা কিন্তু এখানে স্টাইল লিখতে পারি, স্টাইল। ওকে, তো যখন আমি এখানে স্টাইল লিখছি, তো সেক্ষেত্রে আমাকে কিন্তু এরকম আহ, এরকম কার্লি যে ব্রেসেস আছে, সেই কার্লি ব্রেসেস দিয়ে আমি এখানে ভ্যারিয়েবল পাস করতে পারি, বা আমি ডাইরেক্ট এখানে লিখতে পারি। তো আমি যদি ইনলাইনে স্টাইল করতে চাই, যেমন আমরা প্রথম প্রথম করতাম না HTML শেখার সময়, ইনলাইনে স্টাইল করে দিতাম। তো সেক্ষেত্রে আমাকে কিন্তু এরকম একটা সিঙ্গেল কোটেশন দিলে হবে না, আমাকে দুটো এখানে কিন্তু সিঙ্গেল কোটেশন বললাম হয়তো, সিঙ্গেল ব্র্যাকেট, সিঙ্গেল কার্লি ব্র্যাকেট বা সেকেন্ড ব্র্যাকেট দিলে হবে না সিঙ্গেল, আমাকে দিতে হবে ডবল। ওকে, আমাকে এরকম ডবল এরকম ব্র্যাকেট ইউজ করতে হবে, কোটেশন নয়, ব্র্যাকেট, ডবল ব্র্যাকেট ইউজ করতে হবে। তো কেন? কারণ এই যে প্রথম যে ব্র্যাকেটটা আছে, মানে বাইরের যে পার্পল কালারের ব্র্যাকেটটা আছে, সেটার মানে হলো আমি কোনো জাভা স্ক্রিপ্টের কোনো ভ্যারিয়েবল কাইন্ড অফ কিছু আমি এখানে লিখতে চাইছি, বা ভ্যালু লিখতে চাইছি এরকম। আর ভিতরেরটা যেটা, সেটা কিন্তু অবজেক্ট। তো হয়তো আপনারা ডেফিনেটলি দেখেছেন, আমরা যখন স্টাইলিং করতাম ভ্যানিলা জাভাস্ক্রিপ্টে, তখন কিন্তু সাপোজ আমরা যদি এরকম H1-এ কোনো স্টাইল করতে চাই, বা প্যারাগ্রাফ বা অ্যাঙ্কারে যদি স্টাইল করতে চাই, বা ডিভে স্টাইল করতে চাই, তাহলে সেক্ষেত্রে কি করতাম, ডিভের একটা নাম থাকতো, আমরা গেট এলিমেন্ট বাই আইডি সামথিং ডিভ ধরে নিতাম, তারপরে লিখতাম যে ওই ভ্যারিয়েবলের ওপরে ডট স্টাইল ডট ব্যাকগ্রাউন্ড কালার, মনে পড়ছে? বা ডিভ ডট স্টাইল ডট কালার, ডিভ ডট স্টাইল ফন্ট ফ্যামিলি, মনে পড়ছে? আমরা কিন্তু একটা অবজেক্ট, এই যে স্টাইল যেটা না, সেটা কিন্তু একটা অবজেক্ট। তো সেই অবজেক্টের মধ্যে আমরা প্রপার্টি সেট করতাম। তো সেই জন্যই আমার কিন্তু এখানে একটা এরকম কার্লি ব্রেসের প্রয়োজন হচ্ছে, কারণ আমি এর ভিতরে অবজেক্ট লিখবো। ওকে, এখন এই যে অবজেক্টটা যেটা আছে, সেই অবজেক্টটাকে আমরা এখানেও বানাতে পারি, আবার বাইরেও বানিয়ে নিতে পারি। তো আমি যদি এখানে এসে লিখে দিই যে ব্যাকগ্রাউন্ড, GROUND, ব্যাকগ্রাউন্ড কালার, দেখুন আমাকে কিন্তু এখানে হিন্ট দিচ্ছে। তো যেহেতু এটা একটা প্রপার্টি, স্টাইলের একটা প্রপার্টি, আর ব্যাকগ্রাউন্ড কালার যেহেতু আমি এখানে জাভা স্ক্রিপ্ট লিখছি, সেক্ষেত্রে কিন্তু আমার এখানে হাইফেন চলে না, সেটা আমাদের অবশ্যই জানা আছে। এবার এখানে এসে আমি যেহেতু অবজেক্ট লিখছি, তো আমাকে এখানে কোটেশনের মধ্যে এসে এখানে কিন্তু লিখতে হবে এরকম ভাবে। ধরুন আমি এখানে লিখছি যে লাইন গ্রিন, এরকম কিছু একটা কালার দিলাম। আচ্ছা, এরপরে কি, কমা দিয়ে আরেকটা লিখতে পারি, আমরা অবজেক্ট বানাচ্ছি, তো এটা কি, এটা হলো প্রপার্টি, এটা হলো সেই ভ্যালু অবজেক্টের। তো এটা তো অবজেক্টের সিম্বল, তাই না? এটা তো একটা অবজেক্টের সিম্বল। আর এখানে দেখুন এই যে লাইনটা রয়েছে না, তো সেটাকে তাড়ানোর জন্য টেক্সট ডেকোরেশন, টেক্সট ডেকোরেশন নাম, ঠিক আছে? তারপরে কমা দিয়ে কালার, আবার একই রকম ভাবে এফ। তো এইভাবে আমরা কন্টিনিউয়াসলি লিখতে পারি, এরপরে প্যাডিং মার্জিন সমস্ত কিছু দিতে পারি। তো আমি চাইছি যে এই জিনিসটাকে এইভাবে না করে আমি এখানে একটা ভ্যারিয়েবল বানিয়ে দিই, তাহলে সেটা আমার দেখতে সুবিধা হবে। তো আমি এখানে লিখে দিলাম যে BTN, মানে হলো বাটন, আর এখানে একটা আমি অবজেক্ট বানাচ্ছি, ঠিক আছে? এখন এই অবজেক্টটা কোনটা? এই সেই অবজেক্ট, ঠিক আছে? এই অবজেক্টের এই সমস্ত প্রপার্টিগুলো আমি এখান থেকে কাট করে নিলাম, আর এখান থেকে এটাকে খালি করে দিলাম, খালি করে আমি এখানে পেস্ট করে দিচ্ছি। তো এখানে এসে খেয়াল করে দেখুন, এটা আছে, তো এটা যেহেতু একটা ভ্যারিয়েবল, তো সেটাকে আমরা এখানে এসে পেস্ট করে দিচ্ছি বাটন। তো এবার দেখুন সেই স্টাইলটা কিন্তু পেয়ে গেছে। তো এখানে আমরা একটা অবজেক্ট বানিয়েছি, তো স্টাইলের ভিতরে ডেফিনেটলি ডেফিনেটলি কিন্তু আমাকে একটা অবজেক্ট পাস করতে হবে, না হলে কিন্তু আপনারা এরকম স্টাইলিং করতে পারবেন না। ওকে, তো এখন এই জিনিসটা একটু কনফিউশন হয়তো হচ্ছে, যে এতক্ষণ সব ঠিকঠাক ছিল, এখানে আমি সাবজেক্ট, তারপরে স্ট্যাটাস এটাও বুঝে গেছি, ভ্যারিয়েবল, আমার এই ট্রু ফলসের কনসেপ্ট, এগুলো সব আমি বুঝতে পেরেছি। কিন্তু যখনই এই বাটনটা তৈরি করার ক্ষেত্রে আমার অবজেক্ট তৈরি করতে হচ্ছে, তখন আমার কনফিউশন হচ্ছে। তো এটার কারণ হলো, আপনার কনফিউশনটা ঠিকই আছে, এটা হওয়ার কথা। এই ক্ষেত্রে আমাদের অবজেক্টের যে ক্লাসটা, সেই ক্লাসটা হয়তো আমাদের ক্লিয়ার না, ঠিক আছে? যারা যারা আমরা বুঝতে পারছি না, আমি তাদের কথা বলছি। আমাদের যেহেতু অবজেক্টের কনসেপ্টটা ক্লিয়ার না, যে কি করে
জাভাস্ক্রিপ্টের মাধ্যমে স্টাইলিং সেট করতে হয় কোনো এলিমেন্টের ওপরে, তো সেই কনসেপ্টটা ক্লিয়ার না। তো আমি বলবো সেই কনসেপ্টটা যতক্ষণ আপনার ক্লিয়ার না হচ্ছে এই জিনিসটা আপনি বুঝতে পারবেন না। তো সবার প্রথমে শিখবেন যে জাভাস্ক্রিপ্টের মাধ্যমে কিছু এলিমেন্টের ওপরে কিভাবে স্টাইল দিতে হয়। ওকে, সবার প্রথমে চেষ্টা করবেন ইন্ডিভিজুয়ালি একটা 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 করে প্রপার্টি লিখে, তারপরে চেষ্টা করবেন একটা অবজেক্ট বানিয়ে তারপরে সেই স্টাইলটা অ্যাসাইন করে দেওয়া। অবজেক্ট ডট অ্যাসাইন বলে একটা জিনিস আছে জাভাস্ক্রিপ্টে, তো সেটাকে ইউজ করে চেষ্টা করবেন, তাহলে এই কনসেপ্টটা ক্লিয়ার হবে। না হলে কিন্তু আপনার কাছে একটু ধোঁয়াশা থেকে যাবে। আর যারা বুঝে গেছেন তারা তো ঠিকই আছে, কোনো অসুবিধা নেই। তারপরে আমি এখানে লিখছি প্যাডিং। আর যেহেতু এটা একটা অবজেক্ট, তো ডেফিনেটলি আমাকে কিন্তু রাইট সাইডে কোটেশন দিতেই হবে। তো আমি প্যাডিং দিলাম যে রাইট লেফটে 12 পিক্সেল আর টপের ওখানে 24 পিক্সেল। এটা এখন মনে হতে পারে যে এখানে আমরা শুধু শুধু কেনই বা লিখছি, আমরা তো ডাইরেক্ট সিএসএস এ লিখতেই পারি, কারণ সিএসএস তো আমার এখানে ফাইল রয়েছে সিএসএস। হ্যাঁ, আমরা ডেফিনেটলি এখানে সিএসএস এ এসে যদি অ্যাঙ্কারকে টার্গেট করতাম তাহলে সেটাও করে ফেলতে পারতাম। সেক্ষেত্রে আমাদের কি করতে হতো, সেক্ষেত্রে এখানে একটা কোনো ক্লাস অ্যাসাইন করতে হতো। হ্যাঁ, সেটাও আমরা করতেই পারতাম, তাতে কোনো অসুবিধা ছিল না। তো আমরা দেখছি যে আমরা ভ্যারিয়েবল কি করে এখানে ইনসার্ট করতে পারি, তো সেই জিনিসটাই যেহেতু শিখছিলাম, তো সেই জন্যই আমি এই জিনিসটা এখানেই আপনাদের কাছে মেনশন করে দিলাম যে অবজেক্ট এখানে কিন্তু বানাতে হবে আপনাকে। অবজেক্ট বানিয়ে তারপরে কিন্তু বর্ডার বানাতে, এই স্টাইলটা করতে হবে। এখন এই যে অবজেক্টটা, এই অবজেক্টটা আপনি যদি মনে করেন যে নর্মাল এরকম স্টাইল তো এখানে দিয়েছেন, এখানে স্টাইল অ্যাকসেপ্ট করে নিয়েছে এটা, কারণ স্টাইলকে এইভাবেই দিতে হতো। কিন্তু আপনি যদি নর্মাল এই অবজেক্টটাকে প্রিন্ট করাতে চান না, আমি এখন এখানে যদি এখন প্রিন্ট করাই যে এরকম একটা কোটেশন দিয়ে যে বিটিএন, তাহলে দেখবেন আমি এখানে নর্মাল প্রিন্ট করাতে পারবো না। দেখেছেন পুরো আমার পেজ বন্ধ হয়ে গেছে। আর আমি যদি কনসোলে আসি, কনসোলে এসে এখানে অনেক কিছু এরর চলে এসছে। তো এখানে একটা বলেছে যে আনকট এরর অবজেক্টস, ভালো করে দেখবেন যে অবজেক্টস আর নট ভ্যালিড অ্যাজ রিয়াক্ট চাইল্ড। ওকে, ফাউন্ড অবজেক্ট উইথ হিজ ব্যাকগ্রাউন্ড কালার, টেক্সট ডেকোরেশন, কালার প্যাডিং ইত্যাদি। ইফ ইউ মিন টু রেন্ডার এ কালেকশন অফ চিলড্রেন, ইউজ অ্যান অ্যারে ইনস্টেড। তো এক্ষেত্রে আমাদের বলছে যে তুমি যেহেতু কোনো হয়তো চাইল্ডকে একটা প্রিন্ট করাতে চাইছো, তো সেই চিলড্রেন বা চাইল্ড প্রিন্ট করানো সম্ভব না, তুমি যেহেতু অবজেক্ট দিয়েছো। তুমি এখানে অ্যারে ইউজ করো। তুমি যেহেতু একাধিক জিনিস প্রিন্ট করাতে চাইছো, এটা পসিবল নয়। কিন্তু এখানে কি করে পসিবল হলো, আমি যদি নর্মাল এখানে না প্রিন্ট করতে পারি, তাহলে এখানে কি করে পসিবল হচ্ছে? অ্যাকচুয়ালি আমরা কিন্তু এই যে অ্যাট্রিবিউটটা যেটা আছে, তো ভিজুয়ালি আমরা এটা দেখতে পাচ্ছি অ্যাট্রিবিউটের মতোই, কিন্তু এর অন্য একটা নাম আছে। তো এখন অ্যাট্রিবিউটই বুঝুন, এই অ্যাট্রিবিউটটা এখানে অবজেক্টকেই অ্যাকসেপ্ট করে। কেন অবজেক্ট অ্যাকসেপ্ট করে? কারণ আমরা ভ্যানিলা জাভাস্ক্রিপ্টে এতক্ষণ যেটা বলছিলাম যে ভ্যানিলা জাভাস্ক্রিপ্টে কিন্তু স্টাইলটা কিন্তু একটা অবজেক্ট। স্টাইল কিন্তু ডাইরেক্ট দেওয়া যায় না, স্টাইলের পরে ডট লাগিয়ে সামথিং লিখতে হয়, যে ডিফ ডট স্টাইল ডট কালার, ডিফ ডট স্টাইল ডট ব্যাকগ্রাউন্ড কালার ইকুয়ালস টু রেড, এরকম কিছু লিখতে হয়। তো স্টাইলটা কিন্তু একটা অবজেক্ট। তো সেই জন্য এখানে আমাদের অবজেক্ট পাস করতে হচ্ছে, যেহেতু আমি একাধিক এখানে প্রপার্টি সেন্ড করছি। এখন তাহলে মনে হতে পারে যে আমার যদি সত্যিই একটা এখানে অবজেক্ট থাকে এরকম পার্সন নামে, তো এখানে অবজেক্ট আছে নেম, জন, এজ 20, তাহলে আমি এটা তো এখন প্রিন্ট করাতে চাই, আমি কি এটা প্রিন্ট করাতে পারবো না? তাহলে ভেবে দেখুন তো এটা কিভাবে সম্ভব হবে প্রিন্ট করানো, কিভাবে আমরা প্রিন্ট করাতে পারি, গেস করুন। তো অবজেক্ট তো ডাইরেক্ট এখানে প্রিন্ট হচ্ছে না, সেটা তো দেখেই নিলাম। কিন্তু আমরা অবজেক্টের ভিতরে যে প্রপার্টি, সেটা তো প্রিন্ট করতেই পারি। পার্সন ডট নেম, পার্সন ডট এজ, আমরা এইভাবে কিন্তু প্রিন্ট করাতে পারি। তো অবজেক্ট যদি সত্যি অবজেক্ট লিখতে হয়, তো অবজেক্ট ডাইরেক্ট থোড়ি না প্রিন্ট হবে ব্রাউজারে, অবজেক্টের প্রপার্টিগুলো প্রিন্ট হবে। তো আমরা সেই জন্য এক এক করে এইভাবে প্রিন্ট করাতে পারি। তো এখন বাটনের ক্ষেত্রেও কিন্তু আমরা এইভাবে প্রিন্ট করাতে পারি। ঠিক আছে, ডাইরেক্ট বাটনটাকে আমরা প্রিন্ট করাতে পারি না, কারণ ওটা একটা অবজেক্ট। আমরা কিন্তু বাটন ডট, যদি আমি এইভাবে লিখি কালার, তাহলে দেখুন বাটন ডট কালার, কালারে কি ছিল ট্রিপল এর, তো সেটা প্রিন্ট হয়েছে। বাটন ডট প্যাডিং এরকম যদি লিখি, তাহলে আমাদের এটা প্রিন্ট হচ্ছে এইভাবে। তো এখন আমাদের দেখতে হবে যে কখন অবজেক্ট প্রিন্ট করতে হয়।
কখন অবজেক্ট বানাতে হয়, কখন অ্যারে প্রিন্ট করে কি করে অ্যাকচুয়ালি। তো সেটা আমাদেরকে কিন্তু বুঝতে হবে আমাদের কাজের অবস্থা অনুযায়ী, সিচুয়েশন অনুযায়ী। আমি এখানে জাস্ট একটা জেনারিক ওয়েতে আমি একটা এক্সাম্পল দিচ্ছি যে অ্যাকচুয়ালি কিভাবে ভ্যারিয়েবল নিয়ে কাজ করতে হয়। আমরা এখনো তেমন কিছু বানাইনি, আমরা শুধু বেসিক কিছু, যেমন জাভাস্ক্রিপ্ট শেখার সময় শুরু করেছিলাম না, যে কিছু ভ্যারিয়েবল বানানো শেখা, কি করে ভ্যারিয়েবল বানায়, কি করে ভ্যারিয়েবল প্রিন্ট করে, তো সেই বিষয়গুলো শিখছি। তো কিভাবে শিখছি মানে জানা তো আছে, আমরা রিঅ্যাক্টের পদ্ধতিতে শেখার চেষ্টা করছি। তো আজকের ভিডিও আমি এতটুকুই রাখছি। অলরেডি আমাদের প্রায় 20 মিনিট হয়ে গেছে। তো পরবর্তী ভিডিওতে আমরা আবার এই জিনিসটাকে এগিয়ে নিয়ে যাব। আর এই জিনিসটাকে প্র্যাকটিস করবে, এই যে আজকের যে বিষয়টা, এই জিনিসটা আপনাদের যদি কনসেপ্টটা ক্লিয়ার না হয়, তো পরের ভিডিওগুলো যেগুলো আসবে সেগুলো কিন্তু আপনাদের বুঝতে অসুবিধা হবে। তো ডেফিনেটলি একটু নিজেরা প্র্যাকটিস করে নেবেন। আর প্রিন্ট করে করে দেখবেন এরকম সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আর কি কিভাবে প্রিন্ট করা যেতে পারে, মানে কি কি বিষয় প্রিন্ট করা যেতে পারে। তো সেই জিনিসগুলো নিজেরা একটু ট্রাই করে দেখবেন। আজকের ভিডিও এতটুকু রাখছি, আমাদের পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ।